আমি আপনাদের বলেছিলাম কর্ণের নিধনের কথা। কৌরবপুরীতে শোকের ছায়া নেমে এলো কর্ণের নিধনের পর। বৃদ্ধ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় যখন কর্ণের পতনের কথা শোনালেন, তখনই তিনি বুঝতে পারলেন যে রাজ্য লোভে ও পুত্র স্নেহে এতকাল তিনি যে অন্যায়ের সমর্থন করে এসেছেন, এখন তার অবসানের দিন ঘনিয়ে আসছে। কর্ণের মৃত্যু হয়েছে শুনে তিনি শিশুর মতো ক্রন্দন করতে লাগলেন। কৌরব রমণীরাও আত্মীয় বিয়োগে সকলে বিলাপ করে যেমন ভাবে, তেমনি বিলাপ ধ্বনিতে হস্তিনাপুরের প্রাসাদ কক্ষগুলিকে মুখর করে তুললেন। ওদিকে রণক্ষেত্রে দুর্যোধন প্রমাদ গড়লেন। এতদিন জয়ের যে ক্ষীণ আশাটুকু তিনি মনে মনে পোষণ করতেন, কর্ণের মৃত্যুর পর সেই আশাটুকুও মিলিয়ে গেল। কর্ণ নিধন হতেই কৌরব সৈন্যরা অভিভূত হয়ে কে কোন দিকে পলায়ন করে প্রাণ রক্ষা করবে তা নির্ণয় করতে পারছিল না। দুর্যোধনের শিবিরে নেমে সকলে এলো ছুটে, বললে, আমরা তো আর পারবো না যুদ্ধ করতে। দুর্যোধন নির্বাক, বিষণ্ণতার কালো ছায়া যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলো। কয়েকজন মাত্র কৌরব বীর দুর্যোধনের পরবর্তী আদেশের জন্য শুধু শিবির আভ্যন্তরে অপেক্ষা করছিলেন। আর দুর্যোধন সেইভাবে স্থানীর মতো দাঁড়িয়েছিলেন এক ধারে, চিন্তার ভারে ললাট রেখাগুলি কুঞ্চিত করে। ঠিক এমনি সময় কৃপাচার্য দুর্যোধনের শিবিরে প্রবেশ করে বললেন, দুর্যোধন, বড়ই দুঃখের বিষয় যে আমাদের সৈন্যদের মনোবল সম্পূর্ণরূপে তিরোহিত হয়েছে। আমি অবশ্য সকলকে কোনো মতে আশ্বস্ত করে শৃঙ্খলা স্থাপিত করে এসেছি, কিন্তু আমার মনে হচ্ছে যে ৭০ দিবস ব্যাপী যুদ্ধ করে যখন আমরা পাণ্ডবদের নিধন করতে পারলাম না, অথচ ভীষ্ম, দ্রোণ, কর্ণ, দুঃশাসন প্রভৃতি মহারথদের চিরকালের মতো রণক্ষেত্রে বিসর্জন দিলাম, তখন এই যুদ্ধ পরিহার করাই শ্রেয়। পাণ্ডবরা তাদের প্রতিটি প্রতিজ্ঞা রক্ষা করছে, আর আমরা অসাফল্যের পর অসাফল্য অর্জন করে চলেছি। অতএব এই অর্থহীন লোকক্ষয়ে লাভ কি বলো? বৃহস্পতি বলেন, শত্রুর চেয়ে প্রবল হলেই তবে যুদ্ধে ব্রতী হতে হয়, কিন্তু আজ আমরা দেখো হীনবল হয়ে পড়িস। অতএব এই সময় যুদ্ধের অপেক্ষা সন্ধি করাই শুভ বলে আমি মনে করছি। দেখো, শ্রেয়স্কর কার্য পরিত্যাগ করে কোনো অমঙ্গল কার্যে প্রবৃত্ত হওয়া কিছুতেই কর্তব্য নয়। তাই আমার মনে হয় এই সময় পাণ্ডবদের সঙ্গে সন্ধি স্থাপন করাই হবে বুদ্ধিমানের কার্য। আমি দীনতা প্রদর্শন করার জন্য এই প্রস্তাব করছি না, আমি তোমার কল্যাণের জন্যই কথাগুলি বললাম। দুর্যোধন গম্ভীর ভাবে তার কি করা কর্তব্য ভাবছিলেন। ক্ষণ পরে তিনি বলে উঠলেন, আপনি হিতকর কথাই বলেছেন আচার্য, কিন্তু মূর্ষ ব্যক্তির যেমন ঔষধে অভিলাষ হয় না, তেমনি আপনার এই প্রস্তাব গ্রহণ করতেও আমার অভিরুচি হচ্ছে না। তাছাড়া আমি জানি পাণ্ডবরা সন্ধি স্থাপন করতে এখন কোনো মতেই সম্মত হবে না। আপনি কি মনে করেন দ্রুত ক্রীড়ায় তাদের আমরা যেভাবে পরাজিত করেছি, সভাস্থলে দ্রৌপদীকে যেভাবে লাঞ্ছিতা করেছি, বাসুদেবের সন্ধি প্রস্তাব যেভাবে আমরা উপেক্ষা করেছি, অভিমন্যুকে যেভাবে আমরা বধ করেছি, তা পাণ্ডবরা আমার সন্ধির প্রস্তাব পেলেই সব কথা বিস্মৃত হবে? হবে না, হতে পারে না, আমি জানি। অর্জুন আজও মনে রেখেছে অভিমন্যুর মৃত্যুর কথা। বাসুদেব আপন ভাগিনের মৃত্যুর কথা ভুলে যাননি। দ্রৌপদী আজও আমাদের মৃত্যুর জন্য তপস্যা করছে। সুভদ্রা প্রতিনিয়ত অভিশাপ বর্ষণ করছে। ভীমসেন এখনো প্রতিহিংসা নেবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই সময় সন্ধির প্রস্তাব তাদের কাছে হাস্যকর বলে মনে হবে।
নকুল, সহদেব, ধৃষ্টদ্যুম্ন, পাণ্ডবদের হিতকামী রাজারা আমাদের নিষ্পেষিত করে জয়ের আনন্দ উপভোগ করবার জন্য ব্যগ্র হয়ে এখন অপেক্ষা করছে। অতএব তাদের কাছে এ সময় সন্ধির প্রস্তাব দিয়ে যাওয়া বাতুলতা মাত্র। আপনার বাক্যে আমি অশ্রদ্ধা প্রকাশ করছি না আচার্য, তবে যুদ্ধ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাছাড়া আমি ক্ষত্রিয়, যুদ্ধের দ্বারা আমি ক্ষত্রিয়ের ধর্ম রক্ষা করে যাচ্ছি। পূর্বপুরুষদের ঋণ শোধ করতে পেরেছি বলেই আমি মনে করি। দুঃখের দিন যদি ঘনিয়ে আসে তা আসুক, তার জন্য আমার ক্ষোভ নেই। এই পৃথিবীতে সুখ নেই আচার্য, আর যদি বা থাকে তাহলে আমি মনে করি মানুষ শুধু সুখ ভোগ করেই মানব জন্মের সফলতা লাভ করে না, আপন কীর্তির দ্বারাই সে মহিমা লাভের অধিকারী হয়। আজ ক্ষত্রিয় বিধি পালন করে যদি যুদ্ধে আমি আমার কলেবর পরিত্যাগ করতে বাধ্য হই, তাতেই আমি শান্তি লাভ করব, সুখী হব। আমার পক্ষীয় ভীষ্ম, দ্রোণ, কর্ণ, দুঃশাসন যে গতি লাভ করেছেন আমিও সেই গতি প্রাপ্ত হব, তাতেই আমার আনন্দ। আমার জন্য রণক্ষেত্রে যারা প্রাণ দান করেছে, মৃত্যুর পরপারে গিয়ে আমি তাদের সঙ্গেই সম্মিলিত হতে চাই। নিজের প্রাণ রক্ষার জন্য দৃঢ়ভাবে পাণ্ডবদের কাছে নতজানু হয়ে সন্ধি ভিক্ষা করার গ্লানি যেন আমাকে সহ্য করতে না হয়। পৌরুষের এই অপমানকর পরিণতিতে যেন দুর্যোধনের ললাট কলঙ্ক বিভূষিত না হয়। দুর্যোধনের দৃঢ়তা দেখে কৌরব শিবিরে উপস্থিত যোধনী মণ্ডলী সাধু সাধু বলে তাকে অভিনন্দিত করলেন। কৃপাচার্য শুধু দাঁড়িয়ে রইলেন মৌনভাবে। বাইরে কৌরব সৈন্যদের মধ্যে আবার কোলাহল উঠল। দুর্যোধন তখন তার ভ্রাতৃগণকে নিয়ে যুদ্ধস্থল থেকে বহু দূরে হিমালয়ের এক প্রান্তে যুদ্ধের পরিস্থিতি ও পরবর্তী সেনাধ্যক্ষ কাকে নির্বাচন করা কর্তব্য তাই নিয়ে নিভৃতে আলোচনা করতে গেলেন। সেখানে ঠিক হলো দ্রোণপুত্র বীর অশ্বত্থামাকে সেনাপতি নির্বাচন করা হবে। দুর্যোধন অশ্বত্থামাকে আহ্বান করে জানালেন তাদের সম্মিলিত সিদ্ধান্ত। অশ্বত্থামা দুর্যোধনকে তখন বললেন যে তার চেয়ে যোগ্যতর মদ্রাধিপতি মাতুল শল্য, তিনি প্রকৃত বীর ও কৌশলী, তাকে সৈন্যাপত্য ভার দেওয়াই সমীচীন। জীবিতদের মধ্যে তিনি যোগ্যতম। দুর্যোধন বললেন, হ্যাঁ, তোমার এই প্রস্তাব যুক্তিসঙ্গত, অতএব শল্যের সঙ্গেই আমি সাক্ষাৎ করতে যাচ্ছি। এরপরে মদ্রাধিপতি কিভাবে সৈন্যাপত্য গ্রহণ করলেন তার সবকিছু বর্ণনা আমি আগামী বুধবার আপনাদের কাছে দেব।